যথেষ্ট বৃষ্টি, তার মধ্যে তীব্র দাবদাহ কিন্তু আবার শুরু হয়েছে। তার মধ্যেই কষ্ট করে এলো আমাদের পল্টু, তাই তো ডাক না? পল্টু আমাদের এক বিশেষ বন্ধু, মর্মিতালিতে আজকে দেখা হলো, কিছু কথা জেনে নেব যদি খুঁজে পাওয়া যায় সেদিনের পল্টুকে। সে 89 ভর্তি হয়েছিল। সেই পল্টু দিনের সাথে সাথে অনেক মানসিক গঠন পাল্টে যায়। চোখের দেখার সাথে মনে একটু নতুন পৃথিবী তৈরি হয়। প্রত্যেকটি পৃথিবীর মধ্যে কিছু পার্থক্য থাকে, সেই পার্থক্যগুলো নিয়েই বন্ধুত্ব। সেই বন্ধুত্বের বসেই এই মর্মিতালি। যদি বাজারে পেতাম তোকে, তাহলে সবার আগে আমি কিনে রাখতাম। এই বন্ধুত্বের বন্ধনে মণিকোঠায় তোকে সাজিয়ে রাখতাম। তুই যেন সে সব পাওয়া সেই মণিহারি দোকান, যেখানে সব মনের খুশিগুলো কিনে নিয়ে আসতাম। যাই হোক, তা সেই পল্টুর সাথে আজকে কথোপকথন। তো পল্টু, জানতে যাবো এইটাই, তুই থাকতিস কোথায় তখন? আমি এই চাকদা উত্তর ঘোষপাড়ায় থাকতাম। সবার আগে বলে নিই, 89 আরবিসিয়ান্সের সবাইকে, আমাদের ক্যাপ্টেনের সৌজন্যে যারা একত্রিত হয়েছি, আমার বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, একরাশ শুভেচ্ছা। পূর্ণেন্দু আমাকে বললো আমি কোথায় থাকতাম। আমরা 87 মাধ্যমিক দিয়েছি, 89 উচ্চ মাধ্যমিক দিয়েছি। আমি চাকদা এই উত্তর ঘোষপাড়া থেকে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ভর্তি হয়েছিলাম 89 সালে। আচ্ছা, তুই চাকদায় ছিলি, তা চাকদা থেকে মানে চাকদা কোন স্কুলে পড়াশোনা? তোর ছোটবেলা পড়াশোনা? ছোটোবেলা পড়াশোনা একদম খুব ছোটোবেলায় চাকদা প্রাইমারি স্কুলে। চাকদাই তো মানে জন্ম চাকদায়। আমাদের পরিবার আর কি, আমরা এদেশীয়, মানে আমাদের গ্রামে একটা বাড়ি আছে চাকদা রানীনগর, যেখানে সুপ্রিম পেপার মিল আছে। আচ্ছা আচ্ছা, সেখানে আমাদের একটা বাড়ি আছে, আমাদের গ্রামের বাড়ি। আর তারপরে আমাদের এই বাড়িটার বয়স আনুমানিক 100 বছর। আমার 1970-71 জন্ম, 71 সালে জন্ম। আমি আমার ছোটোবেলাটা যে শিক্ষা, শৈশবের শিক্ষা, আমাদের এই বাড়ির সামনেই একটা স্কুল আছে, চাকদা প্রাইমারি স্কুল, যেটাই নতুন পৌরসভা হওয়াতে ঢাকা পড়ে গেছে। ওই চাকদা প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম। 4 থেকে পড়ার পরে 5 থেকে আমি চাকদা রামলাল একাডেমিতে পড়ি, ওখান থেকেই মাধ্যমিক দিয়েছিলাম, এবং উচ্চ মাধ্যমিকটা ওই চাকদা রামলাল একাডেমি থেকেই দিয়েছি। রামলাল একাডেমি চাকদা শহরের একটা ঐতিহ্যপূর্ণ, নদিয়া জেলার একটা ঐতিহ্যপূর্ণ, নদিয়া জেলার আমরা একাডেমির নাম বিষয় নদিয়া জেলাটা। এইখান থেকে তুই হঠাৎ আরবিসি কলেজে গেলি কেন? অন্য কোনো কলেজে গেলি না? আরবিসি মানে এমনি চলে গেলি নাকি? আরবিসি কলেজে গিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম কথা, চাকদায় তখন যে সময়টা কলেজ ছিল, সেই সময় চাকদা কলেজে কোনো অনার্স ছিল না। অনার্স পড়ার টানে নৈহাটি কলেজে গেছিলাম। আর যেহেতু আর্টসের ছাত্র ছিলাম, কলা বিভাগের ছাত্র ছিলাম, সেহেতু বাংলায় অনার্স নিয়ে পড়ার একটা ইচ্ছা ছিল। এবং প্রথম থেকেই আর একটা যেটা কারণ, সেটা হচ্ছে নৈহাটি কলেজটা যখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। নৈহাটি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, আর চাকদা কলেজটা ছিল কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে। কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে দুটো কলেজ ছিল, একটা হচ্ছে চাকদা কলেজ আর একটা হচ্ছে হরিণঘাটা কলেজ। আর নৈহাটি কলেজটা যেহেতু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, আমার ইচ্ছাটা ছিল কলকাতা ইউনিভার্সিটিতেই পড়ব। সেই লক্ষ্য রেখেই বা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই নৈহাটি আরবিসি কলেজে ভর্তি। এই যে আরবিসি কলেজে পড়লি, মানে আমাদের তো বহুদিন ধরে, বিগত প্রায় 3 দশক আমরা পরস্পরকে হারিয়ে ফেলেছিলাম। তাহলে এই যে 89 কলেজে ঢুকে 92-তে 91-এ বেরোলাম, এরপরে এই 3 দশক ধরে
তোর যে জীবনযাত্রা সেটা তুই সংক্ষেপে বলিস। এখন তুই কী করিস? আমাদের একটা প্রথম কথা, আমাদের একটা পারিবারিক ব্যবসা আছে, আচ্ছা, আর সেই সাথে সাথে আমাদের একটা মার্কেট আছে। সেই মার্কেটটা আমি দেখাশোনা করি, আর আমাদের যে পারিবারিক ব্যবসাটা আছে সেই পারিবারিক ব্যবসাগুলোর সাথে যুক্ত আছে। মানে চাকদা স্টেশনের সামনে যে বাজারটা, ওই বাজারটা তোদের? হ্যাঁ, পুরোটা নয়, মানে কিছু যাবে। কিছু ওখানে আছে, ওইখানে যে বাজারটা সেটা আমাদেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারপরে কি করলি, মানে কলেজ পাস করার পরে কলেজ কি করলি? লাইফে পাস করার পরে ইচ্ছা ছিল যে পড়বো, MA করবো। তা সেইটা যে কোনো কারণেই হোক সেই সময়টা সম্ভব হয়ে ওঠেনি। সেই বছর দিল্লি গেছিলাম। আচ্ছা, দিল্লিতে 2-3 বছর ছিলাম। 2-3 বছর থেকে ওইখান থেকে দিল্লি আর ফরিদাবাদে ছিলাম প্রথমে, বদরপুর বর্ডারের পাশে ফরিদাবাদ। অ্যাকচুয়ালি ওটা দিল্লি নয়, ফরিদাবাদ ইউপির মধ্যে, এই হরিয়ানার মধ্যে পড়ে। আচ্ছা, কিন্তু ওই বদরপুর বর্ডার পর্যন্ত, বদরপুর বর্ডারের পাশেই আর কি। তার লক্ষ্মীগঞ্জে ছিলাম। তারপরে ওইখান থেকে 2-3 বছর থাকার পরে মানে ওখানে কি করতে গেছিলি? ওখানে গেছিলাম, মানে যা থাকে আর কি, স্বপ্ন, কাজ করব, চাকরি করব। আচ্ছা আচ্ছা। তা ওইখানে চাকরি করতে গেছিলাম। কিসের চাকরি? ওখানে একটা প্রাইভেট ফার্মে, ওই যেখানে ওই গ্লাস তৈরি হয়, থাপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে গ্লাস তৈরি হয়, তাদের ওখানে একটা অফিস ছিল। সেই অফিসে কাজ করবো বলে গেছিলাম। তা কাজ করেও ছিলাম। তারপরে যেটা হয়, মাটির টানে আবার চলে এসেছিলাম। মাটির টানে চলে এসেছি। বাড়ির লোকজনও তখন বলল যে এই ঘরের ছেলে ঘরে ফিরে বাবা, ঘরে আয় বাবা, মোটা ডাল ভাত হয়ে যাবে। হ্যাঁ, নিজেদের যা আছে তাতেই হয়ে যাবে। তারপরে যেটা হয় সেটা এইরকমভাবে 2000 সালে আবার প্রচুর ফুল গাছ করতাম। আচ্ছা, সে সময় 2-3 রকম, যে সময়টার কথা বলছি 2001, 2002, 2003, সেই সময়টায় আমরা কাঠফ্লাওয়ারের কিছু সাপ্লাই পশ্চিমবাংলার মানুষকে দেখিয়েছিলাম। তার মানে এটা মানে কাঠফ্লাওয়ার মানে কিসের পক্ষ থেকে? তোদের এই ধাপারের? না, এই তখন একটা ইন্ডিভিজুয়াল নার্সারি করেছিলাম কল্যাণীতে। আচ্ছা আচ্ছা। কল্যাণী পৌরসভা একটা জায়গা দিয়েছিল, সেই জায়গাটাতে, মানে লিজে জায়গা দিয়েছিল, সেই জায়গাটাতে মানে একজনের সাথে একটা নার্সারি করেছিলাম। আচ্ছা, সেই নার্সারি ব্যবসা প্রায় 5 বছর করেছি। আচ্ছা, কিন্তু 2007 সালে যখন বাবা মারা যায়, আচ্ছা, তারপরে ভাবলাম এরকম করলে আর হবে না, নিজেদের যেটুকু আছে সেটুকু ধরে রাখতে হবে। সেটুকু ধরে রাখার প্রশ্নে 2007 সালে বাবা মারা যাওয়ার পরে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিজেদের মানে একদিন বন্ধ ওই যাকে বলে লক্কা পায়রা, মানে ওরকম ঘুরে বেড়াচ্ছি। তাও 2007 সালে বাবা মারা যাওয়ার পরে যখন জোয়াল কাঁধে বললো, তখন না এবার আমার ঘরে ফেরা দরকার। তখন ব্যাপারটা কী ছিল? তখন ব্যাপারটা ছিল, তখন তো আর সংসারে পয়সা দিতে হতো না, না, ঠিক আছে। সারাদিন ওরকম করে আসতাম, করে এসে বাড়িতে একদম যেটা আর কি রোয়া ওটা ভাত, বড় মাছের ঝোল সাজানো থাকতো। কিন্তু 2007 সালে বাবা মারা যাওয়ার পরে সেই জিনিসটা পুরো ঘুরে গেল। তখন একটা দায়িত্ব বলতে যে জিনিসটা, সেটা মাথায় চেপে বসলো। দায়িত্বটা মাথায় চেপে বসাতেই 2010 সাল থেকে পুরোপুরিভাবে এই আজকে 14 বছর এই একদম মাটি গামে। তুই কি মানে মানে জ্যাঠামশাই গত হবার পরে কি বিয়ে করলি, সংসার করলি নাকি তার আগে? আমি বিয়ে করার 2 বছরের মাথায় বাবা মারা যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 2007 সালের 6ই আগস্ট বাবা মারা গেলেন, আর 2005 বিয়ে করেছি। এবং মানে মানে আমার 2006 সালটা, মানে 2006 সালটা আমার জীবনের একটা, মানে কি বলবো, অভিশপ্ত সাল। মানে আমার বাবা যেদিনকে কাজ করছিলাম, মানে বাবা মারা গিয়েছেন, তার কাজ আমাদের এইখানে মন্দির আছে, রাস মন্দির। কার্তিক মাসের পূর্ণিমায় রাস উৎসব হয়, 15 দিন ব্যাপী, 56 দিন ব্যাপী অষ্টম প্রহর হয়। সেই সময় সেই জায়গাটাতে আমার বাবার শ্রাদ্ধ শান্তির কাজ করেছিলাম, নিরামিষ কাজ করেছিলাম। এবং সেখানে যখন আমার বাবার কাজটা করছি, সেই দিনকে আমার জেঠিমা মারা যায়। মানে জেঠিমার যেদিনকে কাজ হচ্ছে সেদিনকে আমার নিজস্ব পিসিমশাই মারা যায়। মানে 2007 সাল মানে একটা ভয়ঙ্কর দিন। আমার পিসিমার বাড়ি ছিল হচ্ছে ওই শ্যামনগরে। মানে সব আদরণীয় জ্যেষ্ঠ মানুষগুলো এক বছর, সব এক বছর নয়, মানে 1.5 মাসের মধ্যেই 3 জন মারা যান। তারপরে আমি আমার মিসেসকে নিয়েও সেই সময় প্রায় 45 দিন, আমার তখন ইয়েটা হয়, বাচ্চাটা যখন হয়, আমি 45 দিনের রেসের সামনে ছিলাম। মানে
এনআরএসের সামনেও আমাকে 45 দিন থেকে লড়াই করতে হয়েছে। তারপর আমার এই 6.5 মাসের একটা মেয়ে হয়েছিল। ডাক্তার আমাকে বলেছিল তুমি খুব লাকি, ইউ আর এ লাকি পারসন। তো যাই হোক, মানে সব বন্ধুদের সেই সময় তো আর 89 আরবিসিয়ান্সের কাউকে আমরা পাইনি, কিন্তু যারা আমার আর সমস্ত বন্ধু, হয়তো তাদের দূর থেকে আশীর্বাদ ছিল সকলের 89 আরবিসিয়ান্সের, নাহলে পরবর্তী ক্ষেত্রে জীবনের যখন মধ্য গগনে 50 হ্যাঁ সবাই তখন আমরা মানে জীবন সাগরের দরিয়া ঝাঁপ দিয়েছি, কে কি করব জানি না, কে কোথায় দাঁড়াবো জানি না, সবাই চেষ্টা করছি যে একটা শক্ত মাটি খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা তুই যদি এরকম বলিস 2006 সালটা তোর কাছে 7 সাল, ওই 7 সাল তোর কাছে অভিশপ্ত একটি বছর, কারণ তোর অনেকগুলো প্রিয় মানুষ তোকে ছেড়ে চলে গেল, ভাবিসনি তাদেরকে এইভাবে হারাবি। ঠিক তা উল্টে গিয়ে তুই এরকমভাবে মেনশন করতে পারবি যে অমুক বছরটা আমার গোল্ডেন পিরিয়ড ছিল, গোল্ডেন আমার সোনার বছর ছিল, এমন কোনো বছর তো মনে পড়ে? সোনার বছর বলতে একদম পুরোপুরি খুল্লা বলি আর কি, মানে যেদিনকে 89 আরবিসিয়ান্সের সাথে পরিচয় হলো, পূর্ণেন্দু বলে একটা ছেলে নাকি বাড়িতে এসেছিল সুখদেবকে সাথে নিয়ে, তা কাকার সাথে কথা হয়েছিল, তা কাকা ফোন নাম্বার দিয়েছিল। তা আমাকে যেদিনকে পূর্ণেন্দু প্রথম ফোন করে বলছে যে আমরা 89 আরবিসিয়ান্স, আমি বললাম 89 আরবিসিয়ান্স, বললো আমাদের একসাথে মিলতে হবে। মানে এটাও একটা খুব সোনালি দিন আমার জীবনে যেরকম আমাদের একটা 86, 88 রামলাল একাডেমি ব্যাচ আছে, সেটা যেরকম খুব সোনালি আর কি দিনের একটা মাত্রা নেয় আমাদের। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সেই প্রাইমারির বন্ধুবান্ধবরাও সবাই 50 ঊর্ধ্ব, তাদের যে একটা এই যে দিনগুলো যেদিনকে হয়েছিল, এটা একই বছরের মধ্যেই 3টে হয়নি, 3 বছরে 3টে হয়েছিল। এই 3টে বছরই আমার কাছে সোনালি দিন। সবথেকে বেশি সোনালি দিন হচ্ছে আমাদের এই যে ক্যাপ্টেনের সাথে, মানে ক্যাপ্টেন যেদিনকে প্রথম দিনকে ক্যাপ্টেনের থ্রো আপ, মানে একটা 50 বছর বয়সে বন্ধুত্বের যে বাতাবরণ একটা তৈরি হচ্ছে, সেই সময়টাতে যে পারিপার্শ্বিকতা, যে মানসিকতা, যে চিন্তাভাবনা আমাদের সমগ্র মন এবং মননকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই জায়গাটাই পূর্ণেন্দুর উপস্থিতি আমার কাছে বিরাট। এবং 89 আরবিসিয়ান্স, হয়তো আমি অনেক অনুষ্ঠানে যেতে পারি না, কিন্তু 89 আরবিসিয়ান্স আমার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার এবং একটা চ্যালেঞ্জ। আসলে প্রত্যেকেই, যেটা একটু আগে বলছিলাম, সত্যি কথা বয়স যত বাড়ে পৃথিবী তত ছোট হয়, এটা সত্যি কথা। কারণ যত দিন যাচ্ছে নাম ধরে ডাকার লোক কিন্তু কমে যাচ্ছে, তারপর আস্তে যখন অনেক কমে যায় তখন বলি আমরা জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই চাই নিজের মনের মতো মানুষগুলো খুঁজে পাওয়া, নিজের বন্ধুদের খুঁজে পাওয়া, যেখানে মন খুলে কথা বলবে। মন খুলে কথা বলার অর্থ এই নয় যে অশ্লীলতা থাকবে, আজে বাজে থাকবে, সব কিছু থাকবে, সব কিছু নিয়েই তো বন্ধুত্ব। কে ওর কিছু ভালো আছে, তার কিছু ভালো আছে, প্রত্যেকের ভালোগুলো নিয়ে একটি মূল দল বা গ্রুপ গঠন হয়, সেটাই গ্রুপের ভিত্তি। আমাদের দলের সেটাই ভিত্তি, প্রতিটি গ্রুপের মতো সবার ভালোটুকু নিয়ে দলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে সবাই গর্ব করে বলতে পারি হ্যাঁ আমরাও 89 আরবিসিয়ান্স। অনেক কলেজের বড় বড় কলেজে রিউনিয়ন হতো শুনেছি, কিন্তু আমাদের গ্রুপের রিউনিয়ন হয়, সেটাও খুব আনন্দ। আচ্ছা বলছিলাম যেটা, যে এই চাকরি বাকরির মধ্যে তুই বিয়ে করলি 2005-এ, 2005-এ তখন কি তুই নার্সারি করছিস? হ্যাঁ, তখন সে সময়টা ব্যবসায় চলে এসেছি, তখন পুরোদমে নার্সারি করছি আমরা। মানে সেই সময়টাই মানে কল্যাণীতে নার্সারিটা ছিল, ঠিক আছে, B13 খালপাড়ে। সেই সময়টাতে নার্সারি ব্যবসাটা পুরো করেছি। 2007 সালের পরে 2008 সালে পুরো ছেড়ে দিয়েছি, দিয়ে একদম। এই যে তুই ফরিদাবাদ গেছিলি, ওখানে ব্যস্ত ছিলি, তারপর নার্সারি করলি, আমাদের এখানে তুই কাঠফ্লাওয়ারের একটা নতুন একটা ট্রেন্ড সবাইকে দিলি, এর মধ্যে তুই বিয়েটা করলি কী করে? বিয়েটা করেছিলাম মানে সেও কি নার্সারি গিয়েছিল ফুল কিনতে? নার্সারিতে গিয়ে ফুল কিনতে না, এরকম একটা ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে বিয়েটা হয়েছিল একটা
ঘটনার পরিপ্রেক্ষিতে আমি প্রথম যে ইয়েটা আর কি আমার সাথে দেখা করতে গেছিলাম, মেয়েটাকে দেখতে গেছিলাম, সেটা কলকাতাতে। তা সেই মেয়েটাকে দেখে আসার পরে তা আমি বাড়িতে এসে আমার মাকে বলেছিলাম, মা ওই মেয়েটাকে তো, কলকাতার মেয়ে তো আমাদের পক্ষে বিয়ে করা যাবে না। এই রে, এটা কিন্তু অনেকে গায়ে লাগে। না না, গায়ে লাগাটা নয়, গায়ে লাগার জন্য বলছি না, এত আধুনিক, এত আধুনিক। মানে প্রথম কথা হচ্ছে কলকাতায় থেকে যারা মানুষ হয়েছে তারা এই মফস্বল শহর চাকদায় এসে কি করে মানিয়ে নেবে। আমি এই অ্যাঙ্গেলটার কথাই বলছি, আমি অন্য কোনো ব্যাপারটা বলছি না। আমি তাদের আধুনিকতা নিয়ে কোনো প্রশ্ন করছি না, আধুনিক তো সবাই, ঠিক আছে, কেউ মনের দিক দিয়ে আধুনিক, কেউ অন্য দিক দিয়ে আধুনিক। কিন্তু এই যে মানিয়ে নেওয়া ব্যাপারটা নিয়ে আমি তখন বলেছিলাম যে কলকাতার মেয়ে ওই যে পরিবেশ এবং পরিস্থিতির উপর তারা বড় হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি আমাদের এই মফস্বল শহরে এসে কতটা মানিয়ে নিতে পারবে সেটা খুব ভাবনার ব্যাপার ছিল। তারপরে যে কোনোভাবেই হোক ওই যোগাযোগ হয়ে গেছিলো। আজকে যিনি আমার সহধর্মিণী, তার পরিবারের সাথে আমার পরিবারের একটা মেলবন্ধন তৈরি হলো 2000 বিয়েটা হলো। মানে দুম করে গেলি, মানে এখন শ্বশুরবাড়ি কোথায়? চাকদায়? না, শ্বশুরবাড়ি হচ্ছে এই জিরাট মন্দিরতলা। কিন্তু আমাদের ওই ট্রেনে করে যেতে হয় না, আমাদের এখান দিয়ে গঙ্গাটা ফের হলে পরেই এই পেরিয়ে 10-15 মিনিট স্কুটারে, মোটর সাইকেলে বা ওই টোটোতে গেলে 10-15 মিনিটের মধ্যে শ্বশুরবাড়ি পৌঁছে যায়। এই যে এখন তুই সংসার করছিস, আমরা প্রত্যেকেই করছি, বেশিরভাগই করছি। সংসার মানে তো এইটা নয় যে সংসার মানে নিজের স্ত্রী হতে হবে, নিজের সন্তান হবে, এটা তো শুধু সংসার না। সংসার মানে হচ্ছে আমার প্রিয়জনদের নিয়ে তাদের উন্নতি করবে, তাদের সুখে রাখাটা নিয়ে সংসার। যারা বিয়ে করেনি তাদেরও তো সংসার হতে পারে। তো তুই যে লাইফটার কথা ভেবেছিলি, বিয়ে করে কি সেই লাইফটার সাথে তোর কল্পনার জীবনটা মিলছে? আমরা তো সব কিছু, সমস্ত অঙ্ক সব কিছু সমানভাবে মেলাতে পারি না, হ্যাঁ সকলেরই তাই। কিন্তু তার বাইরেও আমাদের কিছু চাওয়া থাকে, প্রত্যাশা থাকে, ঠিক আছে। এই যে প্রত্যাশাটা পূরণের যে ব্যাপারটা, এই ব্যাপারটা মোটামুটি মানে আমি খুশি আর কি। আমি আমার ইয়েকে, যাকে সহধর্মিণী হিসেবে পেয়েছি, তাতে খুশি। বা তুই এখন যা করছিস, মানে সোফার বলাতে পারে আমাদের রিচ হয়তো আরেকটু এগোবো, কিন্তু মোটামুটি আমাদের সীমানায় প্রায় পৌঁছে এসেছি আমাদের যা বয়স। কারণ আমাদের 60-এর বয়সে রিটায়ারমেন্ট বয়স, মানে ধরে নেওয়া যেতে পারে আমরা যারা কলেজে এই গ্রুপের সবাই, প্রত্যেকটি মানুষ 30 থেকে 32 প্রত্যেকেই তাদের জীবনে গোধূলিতে পদার্পণ করবে, তাই তো? প্রত্যেকেই রিটায়ারমেন্ট করবে, এক্সেপ্ট যারা প্রাইভেট বিজনেস করছে, তার যা চাকরি যারা করছে প্রত্যেকে রিটায়ারমেন্ট করবে। একটা মোটামুটি গোধূলি কাজে চলে এসেছি। তো সেখানে দাঁড়িয়ে তোর কি কখনো মনে হয় যা পেয়েছিস এইটুকু তোর যোগ্য না, এর থেকে অনেক বেশি যোগ্য ছিলি? তুই পাসনি, মানে নিজের ভাগ্যের প্রতি আক্ষেপ, যেটা একটু আগে বললি, নিজের ভাগ্যের প্রতি আক্ষেপ হয় কখনো যে আমার তো এইটুকু পাওয়ার কথা ছিল, আরও বেশি কিছু পাওয়ার কথা ছিল? এরকম আক্ষেপ হয় কখনো? আকলা থাকে? আক্ষেপ কিছু নয়, তবে এখন ভাবি আর কি, তখন যদি এমএটা করতাম বা একটু চেষ্টা করতাম দিল্লিতে চলে না গিয়ে, সেই সময় যে পরিবেশ পরিস্থিতিতে চলে হয়তো জীবনের গতিপথটা অন্যরকম হতে পারত। কিন্তু আচ্ছা, মানে একটা কল্পনা তো রয়েছে। কিন্তু আক্ষেপ যেটা ছিল, আমি সেটা বলি, মানে আক্ষেপ যেটা ছিল সেটা হচ্ছে যে ইয়ে না পাওয়ার কোনো গ্লানি নেই, ঠিক আছে, গ্লানি কোনো না পাওয়ার নেই। আক্ষেপ ছিল যে হয়তো অন্যভাবে জীবনটা গড়তে পারতাম, কিন্তু সেটা হয়তো পারিনি। যে আজকে যদি এটা না করতিস, মানে ছোটোবেলা আমরা পড়তাম না, শি উইদাউট রাডার, এ ম্যান উইদাউট এইম ইজ লাইক এ শি উইদাউট রাডার, তাহলে তুই কী হতিস যদি আজকে এই বলছিস? মানে তোর কীরকম স্বপ্ন ভেবেছিস? মানে প্রথম যখন যৌবনের প্রথম পদক্ষেপে তোর কি মনে হয়েছিল? কলেজ পাস করার পরে কী করবো? কলেজ পাস করার পরে মনে হয়েছিল যে বাইরে চাকরি, কলেজে অধ্যাপক হবো বা কোনো শিক্ষক হবো, এই ধরনের একটা এম ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা যে কোনো কারণে হোক স্বপ্ন পূরণ হয়নি, হয়তো কিছু ছাত্র করতে পারেনি। আমাদেরকে যারা করেছেন তাদেরকে দেখে ভেবেছিলাম হয়তো একটা শিক্ষক হয়ে সমাজকে কিছু দেবো, সেই জায়গাটাই হয়তো ব্যর্থ। সেইটা তোর আফসোস হয়? এইটাই আফসোস, আর কোনো আফসোস নেই। তোর তো শুনেছি মানে তোর যে মানে তোদের বংশের মানে চাকদায় বিরাট প্রতিপত্তি বা গৌরবান্বিত ছিল, মানে একটু যদি বংশ যেটা বলিস, মানে তোর শুনেছি এরকম অনেক ব্যাপার রয়েছে। ব্যাপারটা বলতে
মানে আমার মানে দাদু আর কি। চাকদার বাজার যখন তোদের আন্ডারে, তো নিশ্চয়ই তোর প্রপিতামহ বা দাদু বা যে কোনো পুরুষই হোক, নিশ্চয়ই কিছু প্রতিপত্তি ছিল। প্রতিপত্তি ছিল বলতে আমার দাদু আর কি, মানে যিনি ছিলেন হুম, তিনি এক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু আচ্ছা। কিন্তু স্বাধীনতা সংগ্রামী পেনশনটা উনি গ্রহণ করেননি, যেহেতু তখন থেকেই উনি নিজে মানে বিত্তবান ছিলেন, সুতরাং উনি একজন আর মানে ইয়েটা করেননি। আমি তো আর আমার দাদু সে সমস্ত কর্মকাণ্ড দেখিনি, কিন্তু আমি এগুলো গল্প শুনেছি আচ্ছা, পুরুষানুক্রমিকভাবে আমার ঠাকুমার কাছে, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, আমার ঠাকুরদার মানে গল্প। চাকদা কি তোদের মানে এরকম কোনো স্মৃতিস্তম্ভ কিছু আছে নাকি? স্মৃতিস্তম্ভ বলতে গিয়ে চাকদার যে রাসটা হয় এটা আমার দাদুর প্রতিষ্ঠা। আচ্ছা আচ্ছা এখানে যে এই 70 বছর ধরে একটা রাস হয়, এই মানে কার্তিক পুজোর প্রথম পূর্ণিমায়, সেই রাসটা আমার দাদুর প্রতিষ্ঠা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার সেটা কত বছরে? 70 বছর, মানে আর চাকদা তোদের বাড়ি কত বছর? 100 বছর। বাপরে, বিশাল ব্যাপার। মানে এই বাড়িটা 100 বছর। এর আগে আমাদের যে রানীনগরে বাড়ি আছে সেটাও আছে। আমাদের মূল যে বাড়িটা ছিল সেটা গঙ্গার মধ্যেখানে। গঙ্গা যখন তার গতিপথ পরিবর্তন করে প্রকৃতির খেয়ালে, তখন সেখানে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে আমাদের সেই টমিগুলো আমরা পেয়েছি, কিন্তু এখন আমাদের রানীনগর গ্রামে একটা বাড়ি আছে, ঠিক আছে, আর এই একটা বাড়ি। চাকদা এবং আমাদের আরও একটি বন্ধুর মানে প্রপিতামহের বিশাল নামডাক রয়েছে, তিনি হচ্ছেন বৈদ্যনাথ বসু। প্রশ্ন রইল, বৈদ্যনাথ বসুর পরিবারে কে আমাদের দলে আছে? তোরা চিন্তা করে যদি বলতে পারিস, জানাস। সে কোনো একদিন এসছিল মনমিতালিতে, অনেকে হয়তো জানে। দেখা যাক, কেউ যদি তোরা মনে করতে পারিস বৈদ্যনাথ বসুর পরিবারে কে আছে। আচ্ছা, এমনি এই যে সারাদিন তো তোর ব্যস্ততা থাকে, বাজার যখন তোর কাছে রয়েছে সেখানে একটা বিরাট ব্যস্ততা, আজকের রাজনীতি প্রেক্ষাপট, মানে আমি কোনো দলের নাম শুনতে চাইছি না, শুধু এটুকু জানতে চাইছি যে তোর কলেজ সময় তুই বললি তোর দাদু বিশাল রাজনীতি ব্যক্তিত্ব ছিল, ঠিক আছে, বা তোর কলেজ সময় তুই রাজনীতি করেছিস, আজকে বাজারে তুই দেখতে পাচ্ছিস নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ ঘটছে। তো এই যে রাজনৈতিক যে মানে প্রেক্ষাপটে পরিবর্তন হচ্ছে, সেটা তোর কাছে কেমন লাগছে? রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু বাজারটা তো আর রাজনীতির জায়গায় থাকবে না। বাজারটায় যারা ব্যবসা করে সে সমস্ত প্রত্যেকটা মানুষের সাথে একটা আন্তরিক সুসম্পর্ক, আমাদের একটা সামাজিক বৃত্ত আছে। আমাদের পরিবারের একটা সামাজিক পরিচয় আছে। আমরা সেই সামাজিক পরিচয়টাকেই সবার আগে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করি, রাজনৈতিক পরিচয়টাকে তুলে ধরি না। কেন, রাজনীতির অঙ্গন আজকে কলুষিত, সেখানে রাজনৈতিক পরিচয়ে পরিচিত না হওয়াই ভালো, ঠিক আছে। আমরা সামাজিক পরিচয়ে পরিচিত হতে চাই। আমাদের একটা মানে সামাজিক পরিচয় আছে, আমরা সেই পরিচয়টাতেই বেঁচে থাকতে চাই। এবং প্রত্যেকটা যারা আমাদের এখানে দোকানদার আছেন, তাদের সকলের সাথে আমাদের মানসিক কোনো দূরত্ব নেই। আমাদের মানসিক দূরত্ব না থাকার কারণেই তারা আমাদেরকে তাদের পরিবারেরই একটা অংশ বলে মনে করেন, এবং তাদের সমস্ত সুখ দুঃখের সাথে তারা আমাদের সুখ দুঃখ মিশিয়েই চলার চেষ্টা করেন। আমরাও তাই করি, তারাও তাই করেন। তুই তো বলছিলি যে একটু আগে, যদি আজকে এই রকম অবস্থায় জীবনের বর্তমান পরিস্থিতি না আসতিস, হয়তো তুই শিক্ষক হতিস। তাহলে শিক্ষা তো আজকের যে সামাজিক পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে তুই কি মনে করিস যে তুই শিক্ষাটা ঠিকমতো দিতে পারতিস? মানে তুই যেভাবে শিক্ষা নিয়েছিস সেই রকমের শিক্ষা দিতে পারতিস? শিক্ষার অঙ্গনটা তো আজকে প্রায় বেশিরভাগটুকুই কলুষিত। আজকে সরকারি শিক্ষা ব্যাপারে বলতে গেলে সরকারও চায় না যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা বেঁচে থাকুক। যে কোনোভাবেই গুরুত্বপূর্ণ একটা কথা, যে কোনোভাবেই হোক বেসরকারি শিক্ষা ব্যবস্থার চলটা খুব বেড়ে গেছে। আমি নিজে দেখেছি আমার পাড়াতে 2টো প্রাইমারি স্কুল উঠে গেছে, সরকারি প্রাইমারি স্কুল, আবার 2টো প্রাইমারি স্কুল চলছে। এটা কি শিক্ষকের দোষে? না, এটা সামাজিক প্রেক্ষাপটটা বদলে গেছে। আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেটা এমনভাবে বদলেছে, সেটা অভিভাবক যারা আছেন তারাও চান তাদের শিশুকে বা বাচ্চাকে
একটা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার যে প্রথম সোপান বা ভিত সেটা গড়ে দেওয়ার ব্যাপারটা করতে, তাই তারা সরকারি শিক্ষা ব্যবস্থাটাই তেমনভাবে রাজি নন। মানে সরকারি শিক্ষালয় পড়াবে না, কিন্তু সরকারি চাকরি করবে, শিক্ষাটা বেসরকারি হোক কিন্তু চাকরিটা সরকারি চাই, চাকরিটা সরকারি। এই লক্ষ্যেই তো সবাই আমরা দৌড়ে বেড়াচ্ছি। এটা খুব ভালো কথা বলে, মানে শিক্ষাটা বেসরকারি হবে কিন্তু চাকরিটা সরকারি হবে। আচ্ছা, তুই তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছিস, ছোটবেলা মানে খুব স্মরণীয় দিন কি মনে পড়ে? ছোটবেলায় ছোটবেলায় কি শান্ত ছিলি না বাবা মায়ের দুমুদাম যখন তখন খেতিস? শান্তই ছিলাম। আবার আমার সব থেকে বড় যেটা পরিচয় ছিল সেটা আমি যে এই বাড়ির ছেলে, হ্যাঁ, এইটা কেউই জানতো না। আচ্ছা, সেটা আমার মানে স্কুল লাইফে 5 থেকে 10 পর্যন্ত যে আমি পড়াশোনা করেছি তখন কেউই জানতো না। আমাদের তখন তালতলা রামডালে হতো, তা সেই সময় যদি কোনো দুষ্টুমি করে থাকি সেই দুষ্টুমির আঁচ বাড়ি পর্যন্ত এসে পৌঁছতো না। তা শান্ত বলতে শান্তই ছিলাম। এমনি যখন চুপচাপ থাকিস, সব কিছু পেটে ভালো মন্দ খেয়েছিস, দুপুরে সকালে সব কিছু ঠিক মন মতো হয়েছে, এরকম সময় ন্যাচারালি যেটা বলতে চাই যে অলস সময়, যে ওই মুহূর্তে কিছু চাওয়ার নেই, ওই মুহূর্তেটা কোনো কাজ নেই, কোনো চাওয়ার নেই, সব কিছু ঠিক আছে, এরকম অলস সময় যদি হঠাৎ করে আসে বা যখন আসে তখন কী করিস? অলস সময়ে মানে তোর নিজের শখ যে এই সময়টুকু এই করব, বা যে কোনো কাজ নেই, তখন কী করিস? অলস সময় বলতে যখন আর কি একা থাকি, মানে তখন আমরা তো সব 50 অর্ধ হয়ে গেলাম, আমাদের জীবনের সময় তো খুব কমেই আসছে, ঠিক আছে, কখন কে থাকি কে না থাকি, যা আমাদের যে আশপাশের যে পারিপার্শ্বিক অবস্থা আর কি, আমাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে হচ্ছে আমাদের তার সাথে শারীরিক অবস্থাটা যদি সংযুক্ত করি, আমরা কেউ হয়তো আমাদের যখন বয়স হয়েছে আজকের দিনটা কারো ভালো যায়, আজকের দিনটা কারো খারাপ যায়, আর এখন তো আমাদেরকে কাউকে না কাউকে ডাক্তার দেখিয়ে চলতে হয়, হ্যাঁ, ঠিক আছে, আমাদের চেক আপের মধ্যেই থাকতে হয়। তা এইরকম সময় ভাবি যে সব থেকে ভালো ছিল মনে হয় ছোটোবেলার সেই দিনগুলো। এখন যেরকম বৃষ্টি আসলে ভিজতে ভয় হয়, কিন্তু ছোটোবেলায় তো বৃষ্টি আসলে ভিজতে ভয় হতো না, একটা ছোট ফুটবল নিয়ে মাঠে নেমে যেতে পারতাম, তখন মাঠ ছিল, এখন মাঠ নেই, সব মাঠই হারিয়ে গেছে। আর অলস বলতে অলসতা কখনো গ্রাস করেনি, যখন মানে মনে করি ফাঁকা সময় তখন ওই শীতকালটাই খুব ভালো লাগে, প্রায় 300-400 সিজন ফ্লাওয়ার করি এখনও সুন্দর, হ্যাঁ এখনও এত সুন্দর, মানে ডালিয়া, স্প্যানজি, পিটুনিয়া, অ্যাস্টার এখনও ফোটায় আর কি, যে অতীতে এখন 300 রকম 300-400 টপ করি, প্রায় 30-40 রকম এখনও ফুল গাছ করি। আমি এবার শীতকালে সব পোস্ট করব। অবশ্যই অবশ্যই, আমাদের গ্রুপের প্রচুর লোক আছে যারা যথেষ্ট বাগান করে, ভীষণ সুন্দর সুন্দর তাদের গাছের সংগ্রহ আছে, নিশ্চয়ই তোর সাথে যোগাযোগ করে মনে হয়, কারণ বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, যখনই দেখবে এরকম একটা লোক রয়েছে যে এত উৎসাহী, নিশ্চয়ই করবে তারা, কারণ যেমন আমার দ্বারা হয় না, গাছ ফাছ করা আমার দ্বারা হয় না, আমি খাবো, শোবো, ঘুমাবো, এইটাই। এইভাবে দিন কাটাতে ভালো লাগে। আচ্ছা, তোর আজকে যত বন্ধুরা আছে তোর পাড়ার, তোর ছোটোবেলা বা যাদের সাথে বড়ো হয়েছিস, তোর জীবনে কি তাদের কোনো মূল্য আছে? বন্ধুত্বের মূল্য নেই এ কথাটা মানে মাথায় আনাই মানে একটা কি বলবো অন্যরকম ব্যাপার। বন্ধুত্বের মূল্য থাকবে না কখনো হয়? প্রতিটা বন্ধুর মূল্য আছে। প্রতিটা বন্ধুর কেমন মূল্য আছে বলি, ছোটোবেলায় একটা বন্ধু ছিল, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, প্রাইমারি লেভেলের বন্ধুত্ব, তারপর মাধ্যমিক 5 থেকে 10-এর একটা বন্ধুত্ব, 11-12-এর একটা বন্ধুত্ব, গ্র্যাজুয়েশনের একটা বন্ধুত্ব আরবিসি কলেজে, সমস্ত বন্ধুদের যে অকৃপণ ভালোবাসা, 89 সার্ভিসিয়ান্সের ভালোবাসাটা অনেক পরে পেয়েছি, মানে বছর 3 হলো পেয়েছি, কিন্তু আগের যারা বন্ধু ছিল তাদের সকলের সাথে এখনও আন্তরিকভাবে যোগাযোগ আছে। 2-1 জন বন্ধু বন্ধুত্বের পরশ মেখে
হাত গুটিয়ে নিয়ে পৃথিবী থেকে চলেও গেছে। তাদের স্মৃতিগুলো যখন আসে মনের কোণে ভাসে তখন ভীষণ কষ্টও হয়। ঠিক আছে, এই 18 আরবিসিয়ান্স, তুই তো বেস্ট ছিলি, ফরিদাবাদ গিয়ে নার্সারি করে নার্সিং করে সংসার ঠিকই ছিলি, তুই তো একটা নিজেকে একটা আদর্শ পুরুষ হিসাবে নিজেকে তৈরি করেছিলি, করেই ফেলেছিস। তো হঠাৎ করে এই অযাচিতভাবে বা অপ্রত্যাশিত এতগুলো ছেলে মেয়ে তোর লাইফে চলে এলো, মেবি মোস্ট অফ দেম ভার্চুয়ালি, বাট ইয়েট এতগুলো ছেলে মেয়ে 18 আরবিসিয়ান নাম নিয়ে তোর লাইফে ছিল। অনেককে মনে করতে পারলি, অনেকে মনে করতে পারছিস না। এই 18 আরবিসিয়ানসটা এসে তোর জীবনে কোনো লাভ কি আদৌ হয়েছে? হ্যাঁ, লাভ, ভীষণ ভীষণ লাভ হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের তো জীবনে বললাম আস্তে আস্তে সময় কমে আসছে, আমাদের মধ্যেকার যে মানসিক প্রফুল্লতা, এই মানসিক প্রফুল্লতা 89 আরবিসিয়ান্স যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাঁচার ইচ্ছাটাকে এমনভাবে বাড়িয়েছে যে সবার আগে বলি, আমি একদিনকে পূর্ণেন্দু মনে হয় তোকেই বলেছিলাম যে আমাদের এই সমস্ত বন্ধু, সব বন্ধুদের সাথে দেখা হয়েছিল, শুধু একজনের সাথে দেখা হয়নি। ঠিক আছে, এই বছর সেই বন্ধুর সাথেও দেখা হয়েছে। 1992 সালে বিয়ের দিনকেই লাস্ট দেখা হয়েছিল। ঠিক আছে, তারপরে এই 2024-এর আমাদের এই মিলন উৎসবে আমরা ওই যেটা শ্যামনগরে করেছিলাম সেখানে দেখা হয়েছে। তাহলে 24 আর 4 32 বছর পরে পৃথিবী যে গোল, দেখা একবার যে হয়, এই হিসাব 89 আরবিসিয়ান্স মিলিয়েছে। আর এই যে বন্ধুত্বের এই যে পাওয়া, এই যে প্রাপ্তি, হ্যাঁ, বন্ধুত্ব মানে কি, বন্ধু এই যে পুরনো বন্ধুর সাথে দেখা মানে অতীত দিনে সেই সমস্ত সোনালি স্মৃতিগুলো জেগে ওঠা। ঠিক আছে, এই বন্ধুর এই জায়গাটায় পেছনটায় বসতাম, বন্ধুর কাছ থেকে এই নোটটা নিতাম, বন্ধুর সাথে এই জায়গাটায় বেড়াতে যেতাম, বন্ধুর সাথে হেসে খেলে গল্প করতাম। সেই সময়কার যে আমাদের জীবনযাত্রার মান আর আজকে এই 50 বছর বয়সের জীবনযাত্রার মান, এর ভেতরে তো বিরাট ফারাক। হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে, সে কিন্তু আমাদের এই যে ফারাকের মধ্যে এই যে এখন যে বন্ধুত্বের সম্পর্কে, সেদিনকে গিয়ে অন্তত 10 মিনিট দুজনা পাশে থেকে গল্প করেছি, কথা বলেছি। ঠিক আছে, এই যে প্রাপ্তি, হ্যাঁ, এর জন্য আমি ক্যাপ্টেনকে স্যালুট, টিমকে স্যালুট, এবং কি বলবো, মানে মানসিক যে ভাবের যে আদান প্রদান, সেটা 18 আরবিসিয়ান্সে আসার পরে এই যে প্রত্যেকেই আমরা চেষ্টা করি, যেহেতু একটা দল হয়েছে, একটা সামাজিক কর্তব্য বা ন্যায় কর্তব্য থেকে আমাদের এই সহৃদয় উইংটা সৃষ্টি হয়েছে। এই সহৃদয় সম্বন্ধে তোর কী প্রস্তাবনা? এটা কি ঠিক? এটা কি ঠিকভাবে হচ্ছে? সহৃদয় আমি জানি না কার মাথার থেকে এসেছে, 89 আরবিসিয়ান্সের কোন বন্ধুর মাথার থেকে বেরিয়েছে, কিন্তু এটা একটা খুব সফল উদ্যোগ। এই উদ্যোগ নিয়ে যদি আমরা আমাদের আগামী দিনের পথ চলাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই আমাদের এই উদ্যোগ একদিনকে জনমনে ছাপ ফেলবে, এবং এটাই একটা আমাদের এই গ্রুপের মধ্যে ঐতিহাসিক মাইলস্টোন হিসাবেই থেকে যাবে। সেটি যা কিছু লেখা থাকবে, যা কিছু রেকর্ড করা থাকবে, সেটা ইতিহাস তৈরি করে, এটা ঠিক কথা। যেমন এজিএম যেটা হয় আমাদের, অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা, এবছরে এখনও হয়নি। অনেকেই এই প্রশ্নটা করছে, খুব স্বাভাবিক, এটা প্রত্যাশিত, সবাই করছে, জানতে চাইছে। আসলে যেটা আমাদের অসুবিধা হয়েছে, এবছরে যেমন প্রচণ্ড দাবদাহ, তেমনি তীব্র বৃষ্টি, আর এখন একটা চরম অশান্তির মধ্যে রয়েছে আমাদের সামাজিক জীবন। এই সবের মধ্যে যেটা চিন্তা করা হয়েছিল যে এজিএমের দিনকে অডিট রিপোর্টটা পেশ করা হবে, এই অডিটটা এখনও পর্যন্ত আমরা করে উঠতে পারিনি। কারণ এখানে তো কেউ বেতনমুখ নয়, সবাই তার সমস্ত কর্ম সম্পাদন করে স্বেচ্ছায় সময় বের করে পরিশ্রম করে অডিটরের কাছে গিয়ে করছে, কিন্তু করে ওঠা হচ্ছে না, কারণ জিনিসটা এত সহজ নয়। আর এই ব্যাপারে আমরা কেউই বিশেষ অভিজ্ঞতা লব্ধ নয়। এটাও জানি না কি, যদি কেউ এই বিষয়ে অভিজ্ঞতা লব্ধ থাকে, তাহলে সামনে বছর অবশ্যই জানাস অডিটের দায়িত্বটা নেওয়ার জন্য। এনিওয়ে, যে কথা চলছে, এই জীবন যেভাবে চলছে, এটাই তোর কাছে জীবন। জীবন যেভাবে চলছে এখন, এটাই তোর কাছে জীবন। এটাই কি জীবনের দর্শন? জীবন যে সকালে উঠছি, খাচ্ছি দিচ্ছি, বউয়ের জন্য মাছ নিয়ে আসছি, হ্যাঁ, ছেলের জন্য বই নিয়ে আসছি, বাজার করছি, খাচ্ছি, দিস ইজ লাইফ। ছেলেরা তো মেয়ে, যেটা বলি আর কি, জীবন
তার গতিপথ মেনে চলবে। এবার আমাদের জীবনে তো আমরা যেহেতু সাংসারিক, তা আমাদের জীবনে তো বউ আর মেয়ের প্রতি কর্তব্য পালন করতেই হবে। কিন্তু কিন্তু জীবনটা তো এইটুকু নিয়ে তো জীবন না, জীবনটা আরও বড়। জীবনের ব্যাপ্তিটা যদি দেখতে যাই তাহলে সামাজিক বৃত্তে ঢুকতে হবে। এরকম 89 আরবিসিয়ান্সের শহীদ হয় একটা সামাজিক বৃত্ত, ওরকম আরও 2-3টে এনজিওর সাথে আছি, সেগুলো সামাজিক বৃত্তেরই কাজ করি। জীবন এই একটা তো ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনের মধ্যে যদি এত কাজ করতে হবে, এত কাজ করে যেতে হবে, এবং এই কাজগুলো সব মানুষের জন্য করে যেতে হবে। 89 আরবিসিয়ান্সের শহীদ হয় যেরকম আজকে জয়রামবাটি কামার পুকুরে ছুটে গিয়ে কাজ করছে, হয়তো যে কোনো কারণেই হোক যাওয়া হয়ে ওঠেনি, যে সমস্ত কাজ যাবে কি আছে, এটা মনের ভিতরে একটা আক্ষেপই আর কি। পুরুলিয়া গেলাম, পুরুলিয়ার এই যে কাজগুলো, এগুলো সব গ্রুপে দেখি, আর মনটা 89 আরবিসিয়ান্সের একটা মানে কি বলবো, বন্ধুত্বের ইয়েতে গর্বে বুকটা ফুলে ওঠে। আমরা যেটা মানে আমাদের 89 আরবিসিয়ান্স যেটা করছে, শহীদ হয় এবং শহীদ হয়ের মাধ্যমে যেভাবে প্রত্যন্ত ইয়েতে গিয়ে খাবার, কম্বল দান, এই সমস্ত কর্মসূচিগুলো নিচ্ছে, এটা আমি স্যালুট করি। এটা এটা তোর কাছে খুশি? আমি খুব খুশি। তাহলে তোর কাছে খুশির পরিভাষা কি? খুশির পরিভাষা আমাদেরকে আরও বড় হতে হবে। আমাদের এই যে শহীদ হয়, একে আরও বড় মাত্রায় নিয়ে যেতে হবে, এবং এই শহীদ হয়কে নিয়ে আমাদের সকলের যে স্বপ্ন, আমাদের 89 আরবিসিয়ান্সের আমরা যারা শহীদ হয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদের আরও বড় উদ্যোগ নিয়ে এই শহীদ হয়কে একটা মাত্রায় পৌঁছে দিতে হবে, যাতে আমরা অন্তত গর্ব করে বলতে পারি যে আমরা 89 আরবিসিয়ান্স মানুষের জন্য শহীদ হয়ের মাধ্যমে এই কাজগুলো করি। খুব অনুভবী কথাগুলো, খুব অনুভবী, ভালো লাগে যে এই সমস্ত বন্ধুদের নিয়ে আমাদের 89 আরবিসিয়ান্স